Welcome to another episode of Doctoral Vlog. This is Abdul Al Sad, your host. And আজকে আমরা আলোচনা করব আমি আলোচনা করব দুইটা টপিক নিয়ে দুইটা টপিক আমার মাথায় যেটা আসলো অ্যান্ড আপনারা বলেন যে ভিডিও দেওয়া হয় না অনেক দিন সো বিভিন্ন অনেক কিছুই তো ঘটে যাচ্ছে বর্তমান দুনিয়াতে সো সবসময় পরিবর্তনশীল এই দুনিয়ায় অনেক কিছুই বলার থাকে, অনেক কিছুই শেয়ার করার থাকে। তো আজকের যে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, এক হচ্ছে প্রথমত সেটা হচ্ছে যে কনজিউমারিজমের যে একটা হাইপ চলতেছে সেটা নিয়ে আমি একটা ছোট্ট আলাপ করব। আর একটা আলাপ করব দুইটার মধ্যে মিল নেই কোনো, দুইটা প্রসঙ্গের মধ্যে। আর একটা প্রসঙ্গ হচ্ছে পাবলিকেশন প্রসঙ্গ, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ইউএসএতে বা উচ্চশিক্ষার জন্য আসতে চায় তারা এই যে পাবলিকেশনটাকে ফোকাস করে তারা কিভাবে এখন জিনিসটাকে এক্সপ্লয়েট করতেছে বা অ্যাবিউজ করতেছে, এটা নিয়ে আমার ভাবনা। দুইটা জিনিস নিয়ে আমি কথা বলবো। তো প্রথম টপিকে চলে আসি, অল্প কথায় শেষ করে দিব। তো প্রথম টপিকে চলে আসি, সেটা হচ্ছে কনজিউমারিজম। আজকাল বাংলাদেশে কি হচ্ছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়াতে কি হচ্ছে। এই যে একটা জিনিস বের হয়েছে সেটা হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন, আইফোনের কমলা কালার একটা আইফোন বের হয়েছে। সো কমলা কালার একটা আইফোন বের হয়েছে, আইফোনটা হচ্ছে 17 মনে হচ্ছে, 17 মডেল। এবং এইটা কেনার জন্য মানুষের যে হুড়াহুড়ি দাপাদাপি, আমি জানি না এবার কি আমার কাছে বেশি চোখে লাগতেছে নাকি এইটা আস্তে আস্তে। এবং সব মজার ব্যাপার হচ্ছে বাঙালিদের মধ্যে, ভারতীয়দের দেখছি বাঙালিদের মধ্যেও এই যে আইফোন 17 নেওয়ার জন্য যেই রকম দৌড়াদৌড়ি চলতেছে, আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো গরিব লোক আছে। আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো গরিব লোক থাকে। বাংলাদেশে জিনিসপত্রের যা দাম হোক না কেন, যতই ঊর্ধ্বগতি হোক না কেন, আমার মনে হয় বাংলাদেশের লোক সবই, বাংলাদেশের লোকের এত টাকা যে তারা অ্যাপল কোম্পানিকে দিয়ে কুলাতে পারতেছে না। সো দ্যাটস ওয়াই বাংলাদেশ এখন একটা ধনী কান্ট্রি। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয় যে ফুচকাওয়ালা থেকে শুরু করে, ফুচকাওয়ালা বলতে আমি বুঝাচ্ছি যে ওই ফুচকাওয়ালা না, রাস্তাঘাটে ফুচকাওয়ালা না, ওই যে গুলশানে বিক্রি করে একটা লোক ফুচকাওয়ালা, সেও যে আইফোনের একটা ফ্লেক্স দেখায়। তারপর হচ্ছে থেকে শুরু করে ইনফ্লুয়েন্সাররা, হ্যাঁ, সস্তা ইনফ্লুয়েন্সাররা সবাই একটা আইফোন একটা ফ্লেক্স, হ্যাঁ, যে আইফোন একটা কিনলাম। তা বাঙালির টাকা থাকবে কিভাবে, রাইট? আগে তো একটা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যভাবে শোষণ নিপীড়ন করে এই ভারত, বাংলাদেশ, বেঙ্গল থেকে টাকা নিয়ে গেছে। এখন এই নিউ কলোনাইজার যারা, তাদের টাকা নেওয়ার উপায় হচ্ছে এই কনজিউমারিজম। হ্যাঁ, দেখেন, ফোনের একটা দরকার আছে, আজকালকার বাস্তবতা একটা ফোনের প্রয়োজন আছে, কিন্তু তাই বলে এই 2 লাখ টাকা দিয়ে আইফোন কেনার কতটুকু, যেখানে বাংলাদেশের মানুষের গড়পড়তা যেই মাথাপিছু আয় যেখানে এত কম, তা দিয়ে তো আপনাদের সাথে স্ট্যাটাস শেয়ার করি। তো ডেটা অনুযায়ী জিডিপি পার ক্যাপিটা, হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হলো ইউএসএতে হচ্ছে 76,000 মতো। সেক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে, একটু ঘুরে আসি, ইন্ডিয়াতে হচ্ছে 9,800, বাংলাদেশে হচ্ছে 8,400। এটা হচ্ছে জিডিপি। আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, জাস্ট এ সেকেন্ড, আপনাদের সাথে শেয়ার করি। সো যাই হোক, বেসিক্যালি এটাই পার ক্যাপিটা, যেটা জিডিপি সেটাই পার ক্যাপিটা ইনকাম আর কি। তো 8,000-8,500 ডলার হচ্ছে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম। সেটা হচ্ছে ধরেন আপনার 10 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা। তো সেটা হচ্ছে অ্যাভারেজে আর কি, ঠিক আছে? তো আমি ধরলাম আমার যদি ইনকাম 10 লাখ টাকাই হয়, হ্যাঁ, সেখান থেকে আমি 2 লাখ টাকা আমি খরচ করে ফেলতেছি ইয়ার জন্য, একটা আইফোনের জন্য। হ্যাঁ, অন্যদিকে বছরে সেটা ইনকামটা বছরে হিসাব করতে হবে। অন্যদিকে আমেরিকায় গড়পড়তি ইনকাম হচ্ছে এই কি বলো, এখানে দেখালো হচ্ছে কত, 75,000,
হ্যাঁ, এক জায়গায় দেখলাম 52,000। আমি আবার ভালো করে দেখতে হবে, এক এক জায়গায় এক একটা নাম্বার দেখে কথার কথা ধরেন $60,000 ধরলাম, $60,000 আমি ধরলাম যে $60,000। সেখান থেকে তারা এখানে আমেরিকায় আইফোনের দাম হচ্ছে 1,000 থেকে শুরু করে 1,500 $2,000 হয় না, $1,500 মধ্যেই হয়ে যায়। সো ইট মেক সেন্স ফর আমেরিকানস টু বাই, আর উন্নত বিশ্বে যারা থাকে তাদের জন্য আইফোন পারচেস করা স্টিল ইটস এ ওয়েস্ট অফ মানি। এখানে যারা এই যে পার্সোনাল ফাইন্যান্স বিশারদ যারা আছে তারা সবসময় বলে যে প্রতি বছর ফোন আপগ্রেড করার কিছু নাই, প্রতি বছর বছর ফোন আপগ্রেড করা পুরোটাই টাকা নষ্ট। কারণ ফোনের কোয়ালিটি এখন এতটাই ভালো যে আনলেস ফোন যদি আপনি পাড়ায় ভেঙে না ফেলেন, হাতুড়ি দিয়ে পিটায় না ভেঙে ফেলেন, তা না হলে ফোনের আসলে প্রতি বছর আপগ্রেড করার মতো ইট ডাজন্ট মেক ফাইন্যান্সিয়ালি। ওকে, এখানকার ফাইন্যান্সিয়াল গুরুরাই এই কথা বলে। আর আমেরিকায় অনেকটা এটা মেক সেন্স করে যে আমেরিকায় হচ্ছে কি আপনার আপনি যে ক্যারিয়ার যেটাকে বলে বাংলাদেশ যেটা জিপি বা বাংলা লিঙ্ক, হ্যাঁ, এখানে হচ্ছে ক্যারিয়ার বলে, যে ভ্যারাইজন বলেন, AT&T বলেন, টি মোবাইল বলেন, এদের সাথে আপনি চুক্তিবদ্ধ হলে আপনি ওই ক্যারিয়ারের ভিতরে ঢুকলে অনেক সময় ফোন 50% অফে পাওয়া যায়, ফোন অনেক সময় ফ্রিতেও পাওয়া যায়। হ্যাঁ, যেমন আমি কিছু ফোন 50% অফে কিনতে পারছি, অথবা ফ্রিতে কিস্তিতে যেতে হয়, বাট আপনার ওই ক্যারিয়ারের সাথে থাকতে হয়, তো আপনি একটা ডিসকাউন্টেড প্রাইস পান। ইট মেক সেন্স ইন দ্যাট কেস, ফাইন্যান্সিয়ালি ইট মেক সেন্স। দেন এগেইন আপনি আপগ্রেড করতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার টাকাটা ওইভাবে অত বেশি যায় না। কিন্তু বাংলাদেশিদের জন্য এই যে 2 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে এই আইফোন কেনার মানেটা কি, রাইট? এই টাকাগুলো তো আপনি মানে জাস্ট একটা ছবি তোলার জন্য কি এমন ছবি তোলেন আপনারা বাংলাদেশে, আপনারা কি এমন ছবি তোলেন যেখানে আইফোন লাগবে, রাইট? কি মানে বাংলাদেশটা আছে নাকি? কি আছে বাংলাদেশে যে ছবি তোলার মতো, রাইট? এইটা দেখে মানে আসলে কি বলবো, যে এই যে কনজিউমারিজমের চাপে পড়ে, হ্যাঁ, তো খালি এটা না যে আপনি বাংলাদেশ থেকে টাকা ইনকাম করে সেই টাকা আপনি আমেরিকা পাঠিয়ে দিচ্ছেন কষ্টের টাকা, এইসব টাইফোন কিনে প্রতি বছর আপনারা আইফোন কিনবেন, প্রতি বছর আপগ্রেড করবেন, হ্যাঁ, এই করে আপনারা টাকাগুলো পাঠিয়ে দিচ্ছেন। আর ওদিকে আবার আরেক দল আছে যারা সৌদি প্রবাসী, বাহরাইন প্রবাসী, যারা কষ্ট করে টাকা ইনকাম করে, তাদের ফ্যামিলিতে আবার বসে থাকে, আহা জামাই আমাকে এবার আইফোন পাঠাও, বাবা এবার আইফোন পাঠাও, হ্যান ত্যান। হ্যাঁ, কষ্ট করে লোকগুলো এখানে আসলে প্রবাসী জীবনযাপন করে, আর ওদিকে তাদেরকে আইফোন পাঠাতে হয়। এই যে কষ্টের টাকা, এই যেটা আসলে দেশে যাওয়ার কথা ছিল, যেখানে দেশে ইনভেস্ট করার কথা ছিল, যেখানে এই টাকা দিয়ে আপনার বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি যেখানে বিল্ড আপ করার কথা ছিল, সেখানে কোটি কোটি টাকা এখানে পাচার হয়ে যাচ্ছে এই আইফোন হাবিজাবি এইসব কনজিউমারিজমের পিছনে। কোনো মানে হয় না। বাংলাদেশের মতো দেশের এই আইফোনের উপরে আমি বলবো যে 200-300% শুল্ক বসানো উচিত বাংলাদেশ গভর্নমেন্টের, যাতে মানুষজন ডিসকারেজড হয় এই প্রোডাক্টটা কিনতে। কারণ ইট ডাজন্ট মেক সেন্স ফর বাংলাদেশিস টু বাই আইফোন। It doesn't totally make sense. It makes sense for Americans. It makes sense for Europeans. They have higher per capita GDP income. হ্যাঁ, সো এটা তাদের জন্য মেক সেন্স করে, কিন্তু বাঙালিদের জন্য মেক সেন্স করে না। এর পিছনে আপনাদের কেন সময় নষ্ট করতেছেন? এবং অনেকেই বলে যে আপনি প্রতি বছর অ্যাপলের ফোন না কিনে অ্যাপলের স্টক যদি কিনতেন তাহলে একদিনে কোটিপতি হয়ে যেতেন, তাই না? এটা হিসাব করে দেখেন। হ্যাঁ, এখন আমি কাউকে বলতেছি না যে ফাইন্যান্সিয়ালি আমি কারো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিতেছি না, আমি নিজেও ফাইন্যান্সিয়ালি এত সেভি পারসন না, বাট অ্যাটলিস্ট এটুকু বুঝি যে আইফোন কেনার পিছনে প্রতি বছর টাকা নষ্ট করার কিছু নাই। হ্যাঁ, একটা শখ কেন, বাঙালি হিসেবে আপনার শখ কেন থাকবে? গরিবের ঘোড়া রোগ বলে যে একটা কথা আছে, সেটা আমি এই বড় হয়ে প্রমাণ পাচ্ছি যে গরিবের ঘোড়া রোগ মানে বাঙালির আইফোন কেনার শখ। বাঙালি ইভেন আরেকটা জিনিস, সে হচ্ছে কি কমলা কালারের আইফোন। এই কমলা কালারের ফোন যদি শাওমি বের করতো অথবা অন্য কোনো কোম্পানি বের করতো, আপনারা থুথু বলতেন যে এটা কোনো কালার হলো। আর আজকে আইফোন বের করতে বলে দিস ইজ মানে মানুষকে কিভাবে তারা প্যারালাইজ করে ফেলে ব্র্যান্ড ইমেজিং ইত্যাদির মাধ্যমে। হ্যাঁ, কিভাবে প্যারালাইজ করে ফেলে, এটা হচ্ছে খুবই ফ্যাসিনেটিং একটা ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জাস্ট একটা স্মার্টফোনের পিছনে মানুষজনের যে পরিমাণ ক্রেজ, লাইনে দাঁড়ায় থেকে কিনতেছে, এই সেই কি আছে এর মধ্যে? একটা ফোনই তো,
এবং অ্যান্ড্রয়েডের তুলনায় হিসাব করলে ইটস নট ইভেন দ্যাট গুড। ওকে, সো সবার এই যে ক্রেজটা বাঙালির, আবার অনেকে আছে যে স্টুডেন্ট মানুষ, হ্যাঁ, টিউশন মিউশন করে এটা একটা একটা স্ট্যাটাস দেখালো এই সেই। অনেকে আছে আই ডোন্ট নো। বাংলাদেশে মানুষের তো অনেকেরই 2 নম্বর উপায় ইনকাম করার অনেক উপায় আছে, যেটা আসলে আমেরিকাতেও নেই। হ্যাঁ, তাদের তো আইফোনটা মাস্ট, তাদের জন্য আইফোনটা একটা স্ট্যাটাস সিম্বল ইত্যাদি। হ্যাঁ, বাট এই টাকাটা আলটিমেটলি কোত্থেকে আসে? ধরেন আপনি ঘুষ দুর্নীতি করে আপনি এই আইফোন কিনবেন, এই কিনবেন, স্ট্যাটাস সিম্বল এগুলো দেখাবেন, বাট এগুলো আসলে জনগণের পকেট থেকে আসবে একটা সময় গিয়ে। এনিওয়ে, দিস ইজ রিয়েলি প্যাথেটিক। অ্যাজ এ বাংলাদেশি, you shouldn't have these kind of dreams. These are not your dreams. These are not your dreams. Buying an iPhone is not your dream. হ্যাঁ, ওকে, সো এই প্রসঙ্গত কথা বললাম, এবং খুবই হতাশ লাগে যে বাঙালি মানে ইনফ্লুয়েন্স থেকে শুরু করে সবাই আইফোন নিয়ে যে একটা ক্রেজটা দেখাচ্ছে। আই ডোন্ট নো হোয়াট ইজ ইন ইট। অ্যান্ড এরপরে যদি কেউ বলে যে বাংলাদেশের অবস্থা ভালো না, বাংলাদেশ ইকোনমির অবস্থা ভালো না, আমি বিশ্বাস করি না। যে পরিমাণ মানুষ টাকা খরচ করতেছে আইফোন কেনার পিছনে ইত্যাদি, আমি তো বিশ্বাস করি না। আবার অনেক ইএমআই দিয়ে কিনতেছে, 0% ইএমআই, এই সেই। কেন ইএমআই দিয়ে আপনাকে কেন কিনতে হবে? আপনি কত টাকা ইনকাম করেন? বছরে আপনি যদি 1 লাখ টাকা দিয়েও, মাসে যদি আপনার 1 লাখ টাকাও ইনকাম হয়, হ্যাঁ, 12 মাসে 12 লাখ, তাও আপনি 2 মাসের টাকা দিয়ে, 2 মাসের বেতন দিয়ে আপনাকে একটা আইফোন কিনতে হবে। 2 মাসের বেতন। আর সবার এখন যার বেতন আর কম, এখন আমি তো 8 লাখ হিসাব করছি গড়পড়তা, মাথা পিছু ইনকাম বা মাথা পিছু জিডিপি বা আয় যেটাই বলে না কেন, সবার তো আর এত ইনকাম না। হ্যাঁ, ডিসেন্ট একটা জব হলে মানুষের 50-60 হাজার টাকা ইনকাম থাকে। হ্যাঁ, আর একেবারে এন্ট্রি লেভেলে তো 30-40 হাজার টাকা বেতন। কত মাসের বেতন দিয়ে আপনাকে আইফোনটা কিনতে হবে? কি আছে? কিছুই নেই। হ্যাঁ, আপনার যেখানে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই সেখানে আপনি কেন এটা করবেন? যাই হোক, আমার কথা তো ভালো লাগলে লাগলো, না ভালো লাগলে কিছু করার নাই। দ্বিতীয় যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি রৌফুল ইসলাম ভাই, ওনাকে আমি ফলো করি। উনি একজন রিসার্চার, খুব সম্ভবত এখন ইউনিভার্সিটি শিকাগোতে আছেন, রিসার্চ করতেছেন, গবেষক। তো উনি রিসেন্টলি একটা স্টোরি, ওনার ফেসবুকে একটা স্টোরি শেয়ার দিলেন যে তিনি দেখলেন যে উনি জানতে পারলেন যে বাঙালি স্টুডেন্টরা নাকি জাস্ট মানে পাবলিকেশন করার জন্য রিসার্চ করে, টাকা দিয়ে অনেকে নাকি রিসার্চে পেপারে নাম দেয়। এবং উনি খুব অবাক হলেন। না, আমি বললাম যে, আমি জিনিসটা শেয়ার করে বললাম যে এটা তো আমি অনেকদিন ধরে দেখতেছি। আন্ডারগ্র্যাডরা, হ্যাঁ, জাস্ট আই ডোন্ট নো, মানে কোনো এক মাস্টার্স স্টুডেন্ট আন্ডারে, বা এই হয়তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে বড় ভাইয়ের আন্ডারে বসে বসে পেপার লিখতেছে। এখন তো ChatGPT বের হয়ে গেছে, এই সেই বের হয়ে গেছে, মানে হর হামেশা মানে কথা নাই বার্তা নেই, ধূপ ধারাপ পেপার লিখতেছে, পেপার বের করতেছে। বাট তাদের আন্ডারগ্রেডের কনসেপ্টই ক্লিয়ার না অনেকেরই। হ্যাঁ, কিন্তু ঠিকই পেপার বের করে ফেলতেছে। অনেকে আবার এই পেপার দেখে অ্যাডমিশনও পাওয়া যাচ্ছে ইত্যাদি। তো আমি এটা একটা ঘটনা বলি। আমি আমার একটা ইউনিভার্সিটি, আগের একটা ইউনিভার্সিটিতে এরকম একটা আমাদের এই আলমা মাটার একটা ছেলেকে আমি এভাবে আমার এক প্রফেসরের কাছে করছিলাম, যে প্রমোট করছিলাম যে আমাদের আলমা মাটার অনেক ভালো, সেখান থেকে তুমি যদি স্টুডেন্ট নাও তুমি কখন পস্তাবো না, আর এই ছেলের পেপার আছে হ্যান ত্যান এসে। আমি অত ডিপে যাই দেখি নাই কি এমনিতে আন্ডারগ্রাজুয়েট যখন পেপার করে আমি তার উপর একটু থাকি, কি বলে, আমার যেটা বলে স্কেপটিক্যাল থাকি। হ্যাঁ, আমার সন্দেহ থাকে যে আমার কাছে বিশ্বাস হয় না যে আন্ডারগ্রেডের ভালো পেপার লিখতে পারে। খুব কম আন্ডারগ্রেডরা পেপার লিখতে পারে না, এটা বলতেছি না, বাট খুব কম। হ্যাঁ, এটা আপনি ধরেন 5%, হ্যাঁ, খুব ভালো যারা স্টুডেন্ট, যাদের আসলে কনসেপ্ট খুবই ক্লিয়ার, তারা ভালো পেপার লিখতে পারবে। বাট মোর অর দ্য লেস আপনি ভালো স্টুডেন্ট হলেও ভালো পেপার লিখতে পারবেন না, কারণ পেপার লেখাটা এটা একটা রিসার্চারের জব, এবং রিসার্চ করতে হলে আপনাকে একটা পেইড প্রজেক্টে, হ্যাঁ, আপনাকে একটা প্রবলেম নিয়ে কাজ করতে হবে। সেটা আপনার ফুল টাইম জব। যেমন আমরা যখন মাস্টার্স পিএইচডি করছি তখন সেটা আমাদের একটা ফুল টাইম জব ছিল। ওকে, এখনও জব করতেছি, সেখানে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। এটা আমার জব, এটা পিছনে আমি সারাদিন বসে থাকি। কিন্তু আপনি একদিকে পড়াশোনা করবেন, আন্ডারগ্রেডে ক্লাস করবেন, আর ওদিকে আপনি রিসার্চ করবেন, হ্যাঁ, পার্ট টাইম। দিস ইজ নট রিসার্চ,
দিস ইজ জাস্ট টাইম পাস, টু বি অনেস্ট। অনেকে হয়তো মাইন্ড করবে যে কি বলে মিয়া, আপনি কি জানেন, আপনার কয়টা পেপার আছে, আমারা বলবে আন্ডার গ্রাজুয়েট সব পোলাপান, আপনার কয়টা পেপার আছে, আপনার কয়টা সাইটেশন আছে, আমার তো 500 সাইটেশন, 600 সাইটেশন, 1000 সাইটেশন। হ্যাঁ, এরকম একটা ছেলে বলতেছিল এক সিনিয়র এক শিক্ষককে যে আমি তো বিড়ি খেতে খেতে 2টা পেপার লিখে ফেলি, লিটারালি তাই বলছে। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে আমাদের অনেক সিনিয়র বড় ভাই এটাকে আবার সাপোর্টও করছে, না ঠিক আছে লিখুক, কি হয়েছে, এবং এখনও করে যে এইসব কি কারো টাকা তো মেরে খাচ্ছে না, কারো তো চুরি করতেছে না। বাট দিস ইজ নট অ্যাবাউট করাপশন, দিস ইজ অ্যাবাউট এথিক্স। হ্যাঁ, এখন আপনি রিসার্চ, একটা জিনিস হচ্ছে আপনি আনএথিক্যালি পাবলিশ করলেন, হ্যাঁ, অন্যের ডেটা ডোটা মারি দিয়ে, অনেকে এটা করে যে এরোর ডেটা মারি দিয়ে জোড়াতালি দিয়ে, হ্যাঁ, পেপার মিল হিসাব বসে তারা ওই পেপার পাবলিশ করে, কোনো ইয়ে নেই। অন্যের থিসিসের ডেটা দেখতেছে, ওই থিসিসটা পাবলিশ হয় নাই, তার ডেটা একটু পলিশ টলিশ করে মেরে দিয়ে, হ্যাঁ, পেপার হয়ে গেছে। এটা একটা অনেকে করে। আরেক দল করে কি, যে কোনো রিসার্চ না, মানে এই একটা পাইলাম একটা প্রবলেম, চ্যাটজিপিটি দিয়ে জিজ্ঞেস করলাম, একটা প্রবলেম মনে হইলো পাইলাম, তারপরে বসে বসে এই চ্যাটজিপিটি দিয়ে পেপার লেখে, একটু মানে আমি মেকানিক্যাল লাইনে বলতেছি, ম্যানসিস কমসল টমসল 1-2টা সিমুলেশন মারে। এখন আবার AIML আছে, হ্যাঁ, AIML এর কিছু রেডিমেড রেসিপি ফলো করে মেরে টেরে দেয়। হ্যাঁ, ডিপে কিছুই তো বুঝে না, তো এই একটা কিছু রেজাল্ট পাইলো, তার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নাই, কোনো রিয়েল লাইফ প্রবলেম তারা সলভ করে নাই, জাস্ট মনে হলে এই প্রবলেমটা, হ্যাঁ। অ্যান্ড দেন তাদের আবার ওরকম আছে, জার্নাল আছে ওরকম ধরা বাঁধা, LCBR এরই বা MDPI, LCBR, ফ্রন্টিয়ার, এসবের কিছু জার্নাল ফার্নাল আছে যেগুলো বিল লিস্টে উঠে নাই, প্রিডিটরি না, কিন্তু প্রিডিটরির মতোই ধরা যায়। তাদের আবার ওরকম এডিটর পরিচিত আছে, হ্যাঁ, তো পাঠায় দেয় এরকম এডিটরের কাছে, ওই এডিটর বসে বসে ওরকমভাবে তাদের নিজস্ব পিয়ার রিভিউয়ার আছে, ওদের দিকে পাঠায়, অ্যাপ্রুভও হয়ে যায়। হ্যাঁ, তারপরে ফ্লেক্স যে পেপার নাম্বার অমুক, জার্নাল নাম্বার অমুক, আলহামদুলিল্লাহ, Q1 পাবলিকেশন। দিস ইজ নট পাবলিকেশন, দিস ইজ নট রিসার্চ। হ্যাঁ, রিসার্চের আউটকাম হবে জার্নালের আউটকাম রিসার্চ না। হ্যাঁ, তো আপনি রিসার্চ করতে পারেন 5 বছর 10 বছর, এমনও মানে পসিবিলিটি আছে আপনার কোনো জার্নাল হবে না। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, তো আপনি জার্নালের জন্য রিসার্চ করবেন না, রিসার্চ করে সেটা জার্নালে পাবলিশ করবেন। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস। কিন্তু এটা যদি আমি বলি, অনেকে বলবে আপনি এত কথা বলেন কেন, রাইট? আপনি কি করছেন? আসলে আমি কিছু করি নাই। হ্যাঁ, অল্প কিছু সাইটেশন আছে আমার, অল্প কিছু পাবলিকেশন আছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা করছি এটা আমার পুরোটাই আমার নিজের। হ্যাঁ, ওই কারো কাজে বাহাত দিয়ে নাম ঢুকাই নেই। আছে অনেকে ওইটা করে এখন NIW হয়ে গ্রিন কার্ড হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো, এটা আসলে মানে এইভাবেই মানে সিস্টেমটাকে গেম করে অনেক কিছু করা যায়। সিস্টেমটাকে গেম করে অনেকে PhD অ্যাডমিশন পাইছে, এই সিস্টেমটাকে গেম করে আলতু ফালতু কি কনফারেন্স পাবলিকেশন হাবিজাবি করে বুঝায় তারা বড় রিসার্চার। হ্যাঁ, কিন্তু দেখলে বোঝা যায়, আমরা গুগল স্কয়ারে দেখলে বুঝি। তো যে কথাটা বলতেছিলাম, যে ওই যে আমি আমার এক জুনিয়রকে প্রমোট করে তাকে এক ল্যাবে হায়ার করাইছিলাম। তো ওই প্রফেসর 2 মাস পরেই বলতেছে এই ছেলে তো আসলে কিছুই জানে না, এর মধ্যে ভিতরে তো কোনো সাবস্টেন্স নেই, কি 2টা পাবলিকেশন করছে বললা, এত ভিতরে কোনো সাবস্টেন্স নেই, আমি বিভিন্ন প্রবলেম সলভ করতে দিয়ে এত কিছুই পারে না, একটা প্রবলেম সলভ করতে দিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা ছাড়া কিছু করতে পারে না। তখন আমি আসলে কি বলবো, আমার লজ্জায় মাথা কাটা গেছে। এরপর থেকে আর আমি আমার ইউনিভার্সিটি নিয়ে কাউকে প্রমোট করি না, কাউকে কিছু বলি না। হ্যাঁ, হইতে পারে ভালো স্টুডেন্ট, কিন্তু আমি কাউকে প্রমোটও করি না। কি করব, কিভাবে করব, রাইট? আন্ডারগ্রেডদের এই যে বস্তা পচা পাবলিকেশন, এগুলো বন্ধ করা উচিত, কিন্তু এগুলো বন্ধ হবে না এই মুহূর্তে, কারণ সবাই এগুলো করে যাচ্ছে। আস্তে আস্তে যেটা হবে যে পেপার মিল শুরু হয়ে যাবে, তারপর হচ্ছে আনএথিক্যাল পাবলিকেশন শুরু হয়ে যাবে। আমাদের আশেপাশের কিছু দেশে অনেকেই করে, অনেক রিট্রাকশন হয়, এবং বাংলাদেশ কিন্তু রিট্রাকশনের দিক থেকে উচিত নাম্বার মানে উপরের দিকে আছে। বাংলাদেশ থেকে যে পেপারগুলো পাবলিকেশন হয়, এগুলো অনেকগুলো কিন্তু রিট্রাক্ট হয়, এবং দিস ইজ নট এ গুড সাইন। ওকে, দিস ইজ নট এ গুড সাইন। হ্যাঁ, আপনার 1-2টা পেপার ভুলভাল হইতে পারে, রিট্রাক্ট করতে পারে, কিন্তু ম্যাস স্কেলে এইভাবে রিট্রাক্ট করা পেপারের, দিস ইজ নট গুড সাইন। ওকে, সো এটাই হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু হবে, এবং তাতে করে কি হবে, বাংলাদেশের যে একটা রেপুটেশন,
আগে কিন্তু বাংলাদেশের একটা সময় পর্যন্ত ভালো একটা রেপুটেশন ছিল যে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো আসে দে আর গুড স্টুডেন্ট। এবং আমি যেখানে গ্র্যাড স্কুলে পড়তে গেছি, বিশেষ করে আমি যেখানে মাস্টার্স করেছি, সেখানে বাংলাদেশিদের স্টুডেন্টদের নিয়ে ভালো একটা রেপুটেশন ছিল। দ্যাটস ওয়াই আই ওয়াজ এবল টু গেট ইন দেয়ার। নট অনলি দ্যাট, মানে এখন কথা হচ্ছে কি, মানে বাংলাদেশে হয়তো 18 কোটি মানুষ আছে, কিন্তু সবাই তো আমেরিকা আসতেছে না। ওই 1-2 জন যারা আসে একটা স্কুলে, তাদের দ্বারাই কিন্তু পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়। তো আমি যেখানে আবার পিএইচডি করছি, সেখানে দেখা গেছে আমার আগে 1-2 জন বাঙালি ছিল, খুব বেশি না, খুব বেশি তারাই। তো আমি ঢুকার পর আমার প্রফেসর বললো যে না, বাংলাদেশ থেকে স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট, কাজ হার্ডওয়ার্ক করে। হ্যাঁ, তো তারপর থেকে কিন্তু বাংলাদেশি এরপর থেকে প্রতি বছর 2-3 জন করে নিতেছে। এর আগে এই ট্রেন্ডটা ছিল না। আমার পার্ডুতে ম্যাটেরিয়াল সায়েন্সে বাঙালি আসার ট্রেন্ডটা খুব কম ছিল, এখন অনেক বেড়ে গেছে, আস্তে আস্তে ঢুকতেছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমরা যারা ঢুকে আসছি এবং আমরা যারা কাজ করছি, হ্যাঁ, তারা একটা ভালো ইমপ্রেশন রাখতে পারছি ডিপার্টমেন্টের উপর ওভারঅল। কিন্তু যদি এরকম হয় যে ফেক পাবলিকেশন দিয়ে, হ্যাঁ, রিট্রাক্টেবল পাবলিকেশন দিয়ে, হ্যাঁ, আপনি ঢুকবেন, হ্যাঁ, আপনি রিসার্চ যে এখন আপনি মাথায় যে মাল থাকে, হ্যাঁ, মাথায় যদি আপনার ঘিলু থাকে, তাহলে আপনি রিসার্চ শিখে ফেলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এইসব ফেক রিসার্চ করে অনেকে মনে করে কি, ভালো স্টুডেন্ট অনেকে মনে করে কি আমি রিসার্চ শিখে ফেলছি, তারপর তাদের সমস্যা হয় কি, তারা দে বিকাম যেটা বলবো যে আনট্রেনেবল আর কি। হ্যাঁ, তাদেরকে মেন্টরিং করা যায় না, তাদেরকে রিসার্চ শেখানো যায় না। তার কাছে মনে হয় যে ওইটাই, সেই বাংলাদেশে থেকে এই যে বিভিন্ন গ্রুপ আছে, এসব ফেসবুক গ্রুপে তারা পাবলিশ করে আসছে, তাদের কাছে মনে হয় ওইটাই রিসার্চ। হ্যাঁ, সে মনে করে ওইভাবেই রিসার্চ করাটা, তারা যে আসলে গায়গতরে খেটে পরিশ্রম করে ডেটা বের করে তারপর ইন্টারপ্রেট করতে হবে, যে রিসার্চ করতে হবে, সেটা তার করা তখন আর ইচ্ছা থাকে না, বা তার মেন্টালিটি থাকে না। হ্যাঁ, তখন সে তাকে মেন্টর করার মতো তার ইয়েটা থাকে না, সে মেন্টর হওয়ার মতো ক্যাপাসিটিতে থাকে না। ঠিক আছে, সো এটা একটা টার্ম আছে, ভুলে গেছি, কাজ থেকে আসছে। তো যাই হোক, এই 2টা জিনিস নিয়ে কথা বলতে চাইলাম। সামিং আপ, এই যে আইফোনের পিছনে আমাদের বাঙালিদের এনার্জি, সময়, অর্থ কোনোটাই নষ্ট করা উচিত না। কিনতে চাইলে একটা পুরান কিনতে পারেন, পুরান আইফোনও ভালো পাওয়া যায়। হ্যাঁ, আপনার এই ভ্যাপর চেম্বার দিয়ে এই যে আইফোন, এইসব মার্কেটিংয়ের তালাচক করে পড়লে আপনি টাকা নষ্ট করবেন, বাঙালির টাকা এই অ্যাপল কোম্পানি খেয়ে ফেলবে। 1 আর 2 আনরিলেটেড আরেকটা প্রসঙ্গ স্টিল, যেটা হচ্ছে যে এই যে আন্ডারগ্রাড যারা বাংলাদেশে আছে, তাদের উচিত বেসিক ডেভেলপমেন্টে ফোকাস করা। দেন তারা চাইলে পাবলিকেশন করতে পারে, একটা মাস্টার্স করলো, তখন কারো আন্ডারে প্রপার মেন্টরশিপে গিয়ে দেন একটা পাবলিকেশন করা যায়। কিন্তু তাই বলে যে আন্ডারগ্রেডে থাকতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বসে পাবলিকেশন করে, ইটস নট এ গুড সাইন। ইভেন এইগুলো যদি সিভিতে অনেকে এটা নেগেটিভলি দেখে, যে সেকেন্ড থার্ড ইয়ার থেকে পাবলিকেশন, ইটস অনেকে নেগেটিভলি দেখে। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে, বাই।